আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুর্দান্ত একটা কন্টেন্ট, যেখানে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে ডোনাল্ড ট্রাম্প একটা দুর্দান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন মধ্যপ্রাচ্যে। শুধু ডোনাল্ড ট্রাম্প বললে ভুল হবে, খোদ আমেরিকা এজ এ পরাশক্তি, একমাত্র সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে তার অস্তিত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে কি রকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরান আক্রমণ হাইপ তুলতে গিয়ে। দর্শক মন্ডলী, সঙ্গে থাকবেন। আজকে আমার কথা নয়, আজকে আপনার আমেরিকান জেনারেল চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কিন, ওনার বক্তব্য শোনাবো। গত পরশু দিন উনি নট অনলি ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সবার উপস্থিতিতে উনি একটি বক্তব্য সেখানে উপস্থাপন করেছেন এই মধ্যপ্রাচ্যে ইরান আক্রমণের উপরে। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আরো আলোচনা করব তারও একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছের দুই আর্মি অফিসার, খুব বড় মাপের আর্মি অফিসার, তারা এসে ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘক্ষণ বসে প্রকৃত চিত্র তুলে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কি হতে পারে যদি আমরা যুদ্ধে জড়িয়ে যাই। এই বিষয়গুলো তুলে ধরবো। সেই সাথে তুলে ধরবো খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট কি বলছে, বর্তমানে ইরানের প্রস্তুতি কেমন, ইরানে কে কিভাবে সহায়তা করতেছে, চীন কিভাবে সহায়তা করতেছে, চীন যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বা সহায়তা করতেছে খোদ, সেই সহায়তা অব্যাহত থাকলে এই যুদ্ধের মোড় কোন দিকে যাবে, প্লাস ইরান এই যুদ্ধটাকে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের ছকে কিভাবে আটকে ফেলতে চাচ্ছে এবং সে কিভাবে পরিকল্পনা করতেছে। এটাকে অনেকটা আফগানিস্তানের মতো অথবা ভিয়েতনামের যুদ্ধের মতো একটা দীর্ঘকালীন যুদ্ধে টেনে নেওয়ার জন্য, অর্থাৎ আমেরিকাকে একটা দীর্ঘমেয়াদী ফ্যাসাদের মধ্যে ঢুকিয়ে ফেলার একটা পায়তারার মধ্যে, একটা চক্রান্তের মধ্যে খোদ ইরান নিজে সেই ক্ষেত্র তৈরি করতেছে, পিছন থেকে সহায়তা করতেছে ইরান এবং রাশিয়া। আমেরিকার অর্থনীতি থেকে শুরু করে সবকিছুকে একদম স্টপ করে দেওয়ার জন্য, অর্থাৎ এজ এ সুপার পাওয়ার হিসাবে আমেরিকার আসন চিরতরে খর্ব করার উদ্দেশ্য নিয়ে। দর্শক মন্ডলী, কন্টেন্টটা হয়তো অনেক বড় হবে অথবা এক পর্বে শেষ করা যাবে না। অনেক কিছু বলার আছে এখানে, অনেক কিছু তুলে ধরার বিষয় আছে এখানে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অবশ্যই এই গুরুত্বপূর্ণ কন্টেন্টটি অবশ্যই শুনবেন এবং দেখবেন এবং অন্যকে দেখার ব্যবস্থা করে দেবেন। দর্শক মন্ডলী, প্রথমেই আসি গতকালকে যে আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কিন, উনি আপনার ডোনাল্ড ট্রাম্প সহ যে মার্কিন ঊর্ধ্বতন দেশের কর্তা ব্যক্তিরা, তাদের সম্মুখে গিয়ে তিনি এই ইরানে আক্রমণের অবস্থা, মানে আক্রমণ পরিস্থিতিতে আমেরিকার কি অবস্থা, সামরিক অবস্থা, সেটা তিনি তুলে ধরেছেন। তিনি সরাসরি বলেছেন যে ইরানে যদি আমরা এখন আক্রমণ করতে চাই, আমাদের নেগেটিভ সাইডগুলো আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতেছি বা আপনাদের জানা থাকা উচিত। সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সহায়তা করা, গাজা যুদ্ধ সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের অস্ত্র ইসরায়েলকে সহায়তা করার মাধ্যমে এবং আফ্রিকার কিছু দেশগুলোতে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে আমেরিকার বর্তমানে সমরাস্ত্রের অবস্থাটা কি তারা সেখানে তুলে ধরেছে। আমেরিকার একটানা বড় মাপের যুদ্ধ 15-20 দিন বা 1 মাসের যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো সমরাস্ত্রর ভান্ডারে তাদের সেই রকম সমরাস্ত্র নেই। সবচাইতে বড় কথা, তারা তুলে ধরেছে যে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা গত 12 দিনের যুদ্ধে আমরা ইসরায়েলে লক্ষ্য করেছিলাম, এয়ার ডিফেন্স মিসাইলের স্বল্পতা, লাস্টের দিকে আর কোনো এয়ার ডিফেন্স মিসাইল ছিল না, যে কারণে অপ্রতিরোধ্যভাবে ইরানের মিসাইলগুলো ইসরায়েলে আঘাত করতেছিল। কথা হচ্ছে সেই অবস্থা থেকে আমেরিকা কতটুকু নিজেকে গুটিয়ে তুলেছে। দর্শক মন্ডলী, এই জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান কিন উনি সরাসরি বলেছেন গত বছর পেন্টাগন আপনাদের কাছ থেকে যে বাজেট চেয়েছিল এই আমাদের এই অস্ত্র স্বল্পতাকে ঠিক করার জন্য, মানে আবার অস্ত্র তৈরি করে সক্ষমতাকে একটা বলিষ্ঠ অবস্থানে নেওয়ার জন্য আপনারা কত টাকা স্যাংশন দিয়েছিলেন আপনাদের মনে আছে? আমরা যা চেয়েছিলাম তার 20 ভাগও আপনারা দেননি, 20% আপনারা দেননি। তাহলে আমরা কিভাবে অস্ত্র উৎপাদন করবো? আর সকলেই জানেন এই এয়ার ডিফেন্স বা এই সকল মিসাইল টিসাইল এগুলো একটা লম্বা সময় সাপেক্ষ বিষয়। এগুলো চাইলেই বিস্কুটের মতো আপনার ঘেটাঘাট করে প্যাকেট বের করা যায় না, এটা সময় লাগে,
অতএব এয়ার ডিফেন্সের স্বল্পতা আছে। যে এয়ার ডিফেন্স গুলো বর্তমানে মধ্যপ্রাচ্যে কাজ করতেছে, এই এয়ার ডিফেন্স গুলো তারা কয়দিন কাজ করতে পারবে ইরানের আক্রমণের প্রেক্ষিতে? এক কথায় হচ্ছে আমরা যদি ইরানে অ্যাটাক করি, ইরান তো পাল্টা অ্যাটাক করবে। ইরান তো ভেনেজুয়েলা না, ইরান তো ভেনেজুয়েলা না যে সে তার কোনো কার্যকর সিস্টেমই নাই। ইরানের যা আছে সেটা তো পরীক্ষিত, প্রমাণিত, সারা বিশ্ব সেটা জানে। ওইটুকুই যদি থাকে, তার চাইতে বৃদ্ধি যদি ধরে নেওয়া গেল যে কেউ কোনো সহায়তাও করতেছে না, তার থেকে সে কোনো বাড়তি তেমন কোনো সক্ষমতা অর্জন করে নাই, তারপরেও ওই যে সক্ষমতাটা তার আমরা দেখেছি প্রমাণিত, সেই সক্ষমতাকে মোকাবেলা করার জন্য কতটুকু এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের হাতে আছে। ওরা তো ঝাঁকে ঝাঁকে ড্রোন ছাড়তে পারে, ওরা তো শত শত মিসাইল একসাথে ছাড়তে পারে। তো কথা হচ্ছে আপনি বাধা দিতে হবে, তো বাধা তো দিতে হবে। মধ্যপ্রাচ্যে এতগুলো আমাদের স্থাপনা, একটা দুইটা না, আমাদের পঞ্চম নৌবহরের ঘাঁটি ওখানে বাহরাইনে। সবচেয়ে বড় কথা হচ্ছে 17-18টি আমাদের ওখানে এয়ারবেস, বিমান ঘাঁটি আছে বিভিন্ন দেশে। আমাদের নৌবহরের বড় বড় জাহাজ এখন সেখানে অবস্থান করতেছে। প্রত্যেকটা দিকেই তো ইরান আঘাত করতে সক্ষম। সেই আঘাতগুলো ঠেকানোর মতো কতটুকু সক্ষমতা আমাদের আছে, কয়দিন আমরা চালিয়ে যেতে পারবো, এই বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। প্লাস বলা হয়েছে এখন, তারপরে বলা হচ্ছে আপনি যদি আমাদের লক্ষ্যটা কি, এক নম্বর লক্ষ্য আমাদের ঠিক করতে হবে। লক্ষ্যটা হচ্ছে যদি আমরা মনে করি যে ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলো শুধু ধ্বংস করব, তাহলে এক ধরনের আক্রমণ। সেক্ষেত্রেও আমাদের যে পরিমাণ আক্রমণ করতে হবে, আমরা গত একদিনে যে পারমাণবিক ক্ষেত্র ধ্বংস করতে গিয়ে দেখেছি যে সেখানে পারমাণবিক চুল্লিগুলাকে বা পারমাণবিক ক্ষেত্রগুলাকে ধ্বংস করতে হলে কি পরিমাণ আঘাতের প্রয়োজন, সেই পরিমাণ আঘাত করার মতো অস্ত্র আমাদের হাতে আছে, ওই পরিমাণ বাংকার ব্লাস্টার বোমাকে আমাদের হাতে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের অনেক স্থাপনার খবর এখনো আমরা জানি না, ভূগর্ভস্থ অনেক জায়গায় আছে। আমরা কিভাবে, আমরা কতটুকু সফলতা অর্জন করব। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রকল্পগুলো ধ্বংস করা, সেগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। এটাকে নিশ্চিহ্ন করতে হলে ইরানে অন্তত মাসের পর মাস, সেখানে বলছে ন্যূনতম 1-2 মাস টানা ইরানের হাজার হাজার জায়গায় আক্রমণ করতে হবে, আক্রমণ চালাতে হবে, এবং সেটা আক্রমণ হতে হবে অত্যন্ত নিখুঁত এবং খুবই দুর্দান্ত আক্রমণ করতে হবে, এবং সেটা টানা 1 মাসের অধিককাল চালাইতে হবে, এবং সেটা হাজার হাজার জায়গায়। কারণ ইরানের পুরো ইরান দেশটা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ, সৌদি আরবের পরে অনেক বড় দেশ, এবং এই প্রকল্প সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ছড়ানো, যার অনেকগুলোই আমরা জানি না। আমাদের সন্দেহের বসেও আমাদের আক্রমণ চালাতে হবে। কথা হচ্ছে আমরা সেই আক্রমণ চালানোর মতো সক্ষমতা আমাদের এখন আছে কিনা, আমাদের কাছে সেই পরিমাণ মিসাইল আছে কি না। এবং সবচেয়ে বড় কথা, আমাদের অর্থনীতির বিষয়টা এখানে উনি বলেন নাই, অর্থনীতির বিষয়টা আরেকজন বলছে, সেটা পরে আপনার বলবো। আমি এটার মধ্যে এটা নিয়ে আসতে চাচ্ছি না, আমি শুধু অস্ত্রের দিকটাই আপনার এখন বলতে চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা, তৃতীয় কথা হচ্ছে যে ধরলাম পারমাণবিক ক্ষেত্রগুলো না, তারপরে ব্যালিস্টিক মিসাইল প্রকল্পগুলো না, আমাদের লক্ষ্য হচ্ছে খামেনিকে আপনার মনে করেন যে হত্যা করা বা রেজিম চেঞ্জ করা। খামেনি সেখানে শুধু একা নয়, আর খামেনি কোথায় থাকে এটা যদি আমরা নিখুঁতভাবে জানতে পারতাম, সেই 2002 সাল থেকে তো আমরা চেষ্টা করতেছি, আমরা বহুত আগেই তাকে হত্যা করতে পারতাম। আমরা তো আসলে তার অবস্থান সম্পর্কে কখনোই সুনিশ্চিত নই। যতটুকু জানা যায় তার উপর যদি আমরা আক্রমণ চালাতে পারি যাই, সেই আক্রমণটা 1-2টা আক্রমণ চালাইলে ইরান কিন্তু যুদ্ধে জড়িয়ে যাবে, এবং ইরান আমাদের একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে আটকিয়ে ফেলার যে ছক তৈরি করে ফেলেছে চীন এবং রাশিয়ার সহায়তায়, সেখান থেকে আর আমরা বের হয়ে আসতে পারবো না। আমাদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর সেখানে যুদ্ধে জড়িয়ে থাকতে হবে, কারণ ইরান আক্রমণ চালাইতেই থাকবে। সবচেয়ে বড় কথা, ইরান এই যুদ্ধে, আঞ্চলিক যুদ্ধে রূপ দান করবে। ইরান 2টা মুসলিম রাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে ফেলবে। 2টা মুসলিম রাষ্ট্র বলতে আমার দ্বারা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা আরব আমিরাতের কথা বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং আরেকটা জর্ডানকে জড়িয়ে ফেলবে, সেই সাথে ইসরায়েলকে জড়িয়ে ফেলবে। আমেরিকা তো আছে, আমেরিকা চাইলেও এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারবে না। কাজে সার্জিক্যাল অ্যাটাক, ওই একটা অ্যাটাকের কথা চিন্তা করা যাবে না। যদি আমরা রেজিম চেঞ্জ করতে যাই, তাহলে সেখানে আমাদেরকে ধরে নিতে হবে 2-1 মাস আমাদের শত শত আক্রমণ করতে হবে, যেখানে আমরা বুঝতে পারবো, সন্দেহ করতে পারবো যে ওখানে খামেনি আছে বা খামেনির
লোকজন আছে সেখানে। সবচাইতে বড় কথা হচ্ছে যে সেই আক্রমণগুলো করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা, এবং সবচাইতে বড় কথা তার আক্রমণের পাল্টা আক্রমণ আমরা ঠেকাতে পারবো কিনা। সবচাইতে বড় কথা হচ্ছে যে ইরানের এক খামেনি হত্যা করলে তো রেজিম চেঞ্জ হবে না। অলরেডি আমেরিকার গোয়েন্দা তথ্য, তারা রিপোর্ট দেখিয়েছে, আমেরিকার গোয়েন্দা তথ্য খামেনি সে তার ক্ষমতা প্রায় 80% হস্তান্তর করে দিয়েছেন। তিনি এমনিতেই তার যে বয়স, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। তার বয়সের কারণে তিনি বলেছে আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার মারা যাওয়ার পরে তো একজনকে ক্ষমতা নিতে হবে, একজনকে তো আপনার খামেনি হতে হবে, একজনকে তো আপনার সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে তাহলে কে হবে, সে একজনকে নির্দিষ্ট করে ফেলেছে, এবং তাকে মোটামুটি তার 80% যে যে মন্ত্রণালয়গুলা, যে যে হ্যাঁ মানে জিনিসগুলা খামেনির হাতে থাকতো, বিশেষ করে আপনার মনে করেন সামরিক বিষয়গুলো, সেগুলোর 80% স্থানান্তর হয়ে গেছে। অর্থাৎ খামেনিকে হত্যা করে কোনো লাভ নেই। আবার একে যাকে হস্তান্তর করা হয়েছে তাকে হত্যা করে লাভ কি, তারপরেও তৃতীয় আরেকজনকে সেট করা হয়ে গেছে। আপনি একজনকে হত্যা করবেন আরেকজনকে হত্যা করবেন আরেকজন, আপনি রেজিম চেঞ্জ করবেন কিভাবে? রেজিম একমাত্র পথ হচ্ছে যদি ইরানে আমরা সামরিক বাহিনী ঢুকিয়ে দিয়ে ইরান দখল করে নিয়ে সেখানে আমাদের পুতুল, কোন পাহলবীর মতো পুতুল কোন রাষ্ট্রপ্রধানকে সেখানে বসিয়ে দিতে পারি, তাহলে কি সেটা কি আদৌ বাস্তবে সম্ভব? সেনাবাহিনী ঢুকিয়ে দিয়ে ইরানকে দখল করে নিয়ে সেখানে একজন পুতুল সরকার বসিয়ে দেবেন আর এদেরকে সবাইকে আপনার দেশ থেকে বের করে দিবেন বা হত্যা করবেন, এটা কি আদৌ সম্ভব? দর্শক মন্ডলী, এই হচ্ছে গা আমি আমার ভাষায় যেটা বললাম আপনাদেরকে বুঝালাম সংক্ষেপে। জেনারেল ড্যান কিন উনি ডোনাল্ড ট্রাম্প, তারপরে ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী সহ একটা বিশাল একটা সেট আপের সামনে উনি বক্তব্যগুলো তুলে ধরেছে, যে বক্তব্যগুলোর আমার ভাষায় আমি সারমর্মটা আপনাদেরকে জানালাম। ওনার কথা, উনি কিন্তু খালি অস্ত্র নিয়ে বলছে আর যুদ্ধ নিয়ে বলছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট গুলোর কথা কিন্তু অনেক পরে আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি একটু তার আগে আরো দুইজন সামরিক কর্মকর্তার বিষয় আনতে চাই। তারা ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভবত দেখা করে তারা অরিজিনাল চিত্রটা তুলে ধরছে। তারা ডোনাল্ড ট্রাম্পের সরকারপন্থী থাকে না, আপনার সামরিক বাহিনীর মধ্যে সরকারপন্থী সরকার এরকম থাকে না, সেরকম আর কি। তো মনে করেন তারা গিয়ে তাকে কয়েক ঘন্টার মধ্যে যেটা তুলে ধরেছে যে এখন তো ফেব্রুয়ারি মাস, সামনের নভেম্বর ডিসেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্পের পার্টি হেরে যায়, মানে ডোনাল্ড ট্রাম্প যদি তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলটা যদি হেরে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের সম্মুখীন হতে পারে সংসদে। তখন ডোনাল্ড ট্রাম্পকে হটানোর জন্য একটা ইমপিচমেন্টের ব্যবস্থা হতে পারে। এইরকম একটা বিষয় তাদের কাছে, এরকম একটা ঘটনা যে ঘটতে পারে সেরকম একটা রিপোর্ট তাদের কাছে আছে, বা সেরকম একটা তথ্য তাদের কাছে আছে। এখন কথা হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে কি কি কারণে পরাজয় হতে পারে। বর্তমান সময়ের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যদি ইরানের সাথে এই যুদ্ধে জড়িত হয়ে কোনো কারণে আমেরিকার সম্মানহানি ঘটে। আমেরিকার সম্মানহানি বলতে কি? আমেরিকার সম্মানহানি বলতে দর্শক মন্ডলী বোঝেন, আমেরিকা পরাশক্তি, অপ্রতিরোধ্য আমেরিকা। আমেরিকাকে কেউ কিছু বলতে পারবে না, আমেরিকাকে কেউ কোনো কিছু ছুঁতেও পারবে না। সেই হাজার হাজার মাইল আটলান্টিকের ওই পারে আমেরিকা, কে তাকে ছুঁতে যায়, কে তাকে ধরতে যায়? সারা পৃথিবীব্যাপী 700-র উপরে তার বিভিন্ন জায়গায় ঘাঁটি। এছাড়াও সর্বত্র মহাসাগরগুলোর উপরে চলমান তার ঘাঁটি, বিমান ঘাঁটিগুলো, মানে বিমানবাহী রণতরী চলতেছে বিভিন্ন জায়গায়। কত, তাকে কে আটকাবে? কাজে তার সম্মান যদি ক্ষুণ্ণ হয়, ইরান আমেরিকার মানুষের মধ্যে একটা ধারণা আছে যে তারাই সর্বসেরা, তাদের কেউ কোনো কিছু বলতে পারবে না, তারাই সর্বোচ্চ জাতি, এবং তারা যা মানে তারা ধরাছোঁয়ার বাইরে। কাজে তাদের যদি ইগোতে আঘাত লাগে, এরকম ঘটনা যদি ইরানের যুদ্ধে ঘটে যায়, তাহলে কিন্তু আপনার ওই নির্বাচনে ভরাডুবি হওয়ার আশঙ্কা খুবই বেশি। সেটা কিভাবে হতে পারে? হতে পারে একটাই কারণে, ইসরায়েল 12 দিনের যুদ্ধে মার খেয়েছে, তাতে আপনার উপরে কোনো ইফেক্ট পড়ে নাই, বা আমাদের উপরে কোনো ইফেক্ট পড়ে নাই। কিন্তু মনে করেন যে আমাদের কোনো যুদ্ধ জাহাজ, আমাদের কোনো ঘাঁটি যদি ইরান দ্বারা আক্রান্ত হয়, এবং সেই ঘাঁটি যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং আমাদের কোনো যুদ্ধ জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয়, আব্রাহাম লিঙ্কন বা ওই ক্যারিয়ার গুলোর কথা বাদ দিলাম, যে কোনো যুদ্ধ জাহাজ যদি ইরানের দ্বারা আক্রান্ত হয়ে ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন মার্কিন জনগণ এটাকে স্বাভাবিকভাবে নেবে না। আপনি যুদ্ধে হার জিত পরের বিষয়,
হার জিত পরের বিষয়। এটাই ইরানের কাছ থেকে এই আঘাতটা আসলে মার্কিন জনগণ এটা স্বাভাবিকভাবে নেবে না। আপনার জনপ্রিয়তা ফুস করে তলানিতে চলে আসার চান্স আছে এবং নির্বাচনে আপনার ভরাডুবি হওয়ার চান্স আছে। এই মুহূর্তে আমেরিকার জনগণের 65% মানুষ, যে কোনো জরিপে সরকার আপনার কাছে আছে, 65% মানুষ কোনোভাবে ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। এর মধ্যে কিছু আছে যারা কোনো উত্তর দেবে না, আর কিছু আছে যারা কট্টরবাদী ইহুদিবাদী, তারা আপনার মনে করেন ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায়, ইরানকে ধ্বংস করার বিষয়ে আমাদেরকে চাপ দিয়ে আসতেছে। আদৌ আমরা সেটা কতটুকু করতে পারবো? দর্শক মন্ডলী, এই হচ্ছে অবস্থা। আপনারা এখন বলেন যে ইরানের কি এই সক্ষমতা নাই আমেরিকার ঘাঁটিগুলোর দিকে আক্রমণ চালানোর? ইরানের কি এই সক্ষমতা নাই আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর দিকে আক্রমণ চালানোর?